বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, ইসরায়েলে পরমাণু বোমা ফেলার হুমকি ইরানের, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাড়ল শঙ্কা। এরপর জানিয়ে দেব, ইসরায়েলি হামলায় আহত এক পণবন্দির মৃত্যুর খবর দিয়েছে হামাস। এদিকে এবার রাফা শহরে বড় হামলার ইঙ্গিত ইসরায়েলি সেনাদের। এরপর জানিয়ে দিব, গাজার নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারের। আরও জানিয়ে দিব, আমেরিকা ইসরায়েল বাদে ভারতই শুধুমাত্র শত্রু দেশে ঢুকে হামলা করতে পারে বলেছেন অমিত শাহ। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের হামলায় রাশিয়ার 5 জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলে পরমাণু বোমা ফেলার হুমকি ইরানের, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাড়ল আশঙ্কা। ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির, যিনি একজন উপদেষ্টা, তিনি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষত ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার নিরিখে এই উদ্বেগ অত্যন্ত যথাযথ। কামাল খারিজি, যিনি একজন উপদেষ্টা, তিনি ইরানের পারমাণবিক মতবাদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যদিও তার অস্তিত্ব ইসরায়েলের দ্বারা হুমকির মুখে পড়ে বলে মনে করা হয়। তিনি বলেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা সামরিক মতবাদ পরিবর্তন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবব না। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে রানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের ভূখণ্ডকে সরাসরি লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ চালু করলে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা একটি টিপিং পয়েন্টে পৌঁছেছিল। ইসরায়েলি হামলায় আহত এক পণবন্দির মৃত্যুর খবর দিয়েছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের হাতে আটক একজন ইহুদিবাদী পণবন্দি ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে পরে মারা গেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, 51 বছর বয়সী পণবন্দি নাদাব পাপেলওয়েল প্রায় 1 মাস আগে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে আহত হয়েছিল। তিনি আরো বলেন, দখলদার সেনারা গাজার হাসপাতালগুলোতে ভয়াবহ হামলা চালিয়ে সেগুলো অকেজো করে দেওয়ার কারণে আহত নাদাবকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, যার কারণে তার মৃত্যু হয়েছে। হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে আল আকসা তুফান অভিযান চালায় এবং প্রায় 250 ইহুদিবাদীকে বন্দী করে গাজায় নিয়ে আসে। এরপর নভেম্বরের শেষ সপ্তাহে ইসরায়েলের সঙ্গে এক যুদ্ধবিরতি চুক্তির ভিত্তিতে 105 পণবন্দীকে মুক্তি দেয় হামাস। গত সপ্তাহে হামাস আরেকটি চুক্তিতে সম্মত হয়, যার ভিত্তিতে গাজা যুদ্ধবন্ধের বিনিময়ে অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল প্রস্তাবিত ওই চুক্তিটি প্রত্যাখ্যান করে। নাদাবের মৃত্যুর খবর প্রচারিত হবার পর হামাসের আটক পণবন্দীদের পরিবারবর্গের সদস্যরা এক জরুরি সংবাদ সম্মেলন করে অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, আমাদের নষ্ট করার মতো একটি মুহূর্ত হাতে নেই, তাদের মুক্ত করে আনার জন্য অবিলম্বে আপনাকে চুক্তি করতে হবে। এছাড়া শনিবার রাতে তেল আবিব ও অধিকৃত আল-কুদস জেরুজালেম শহরে পণবন্দীদের শত শত আত্মীয় বিক্ষোভ করেছেন। এবার রাফা শহরে বড় হামলার ইঙ্গিত ইসরায়েলি সেনাদের। গাজার রাফা শহরে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে আতঙ্কে শহরটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে লাখো ফিলিস্তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী গাজার রাফা শহরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে শহরটিতে হামলার তীব্রতা বাড়াচ্ছে তারা। নতুন করে মধ্য রাফায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার বাহিনী। এর মধ্যে আতঙ্কে রাফা ছেড়ে 3 লাখ
লাখ ফিলিস্তিনি আল মাওয়াশির মানবিক এলাকায় চলে গেছেন। এখন মধ্য রাফা ছাড়তে লোকজনকে লিফলেট, বার্তা, ফোন কল, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে নির্দেশ দিচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে 34,971 জনে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ইসরায়েলি জিম্মিদের আজ মুক্তি দিলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। গাজার নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারের। যুদ্ধ শেষে গাজায় বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ করার ইস্যুতে ইসরায়েলের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর, কাতার ও অন্যান্য আরব দেশ। রোববার 12 মে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি অধিভুক্ত আল আরাবিয়া নেটওয়ার্ক শনিবার জানিয়েছে, মিশর, কাতার এবং অন্যান্য আরব দেশগুলি যুদ্ধের পর গাজা উপত্যকার বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণের ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর আগে আমিরাতও এই পরিকল্পনার প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, নেতানিয়াহুর গাজা উপত্যকার বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণের জন্য আমাদের আমন্ত্রণ জানানোর কোনো আইনি অধিকার নেই। এদিকে মিশর গাজা উপত্যকায় মানবিক অবস্থার অবনতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ শেষ হবার পর গাজার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেছিলেন, আমরা আরব দেশগুলোর সাথে কাজ করছি যারা যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার পুনর্বাসনের দায়িত্ব নিতে প্রস্তুত। এ সময় বাইডেন দুই দেশের ভীষণ একটি ফিলিস্তিন রাষ্ট্র বলে উল্লেখ করেন। স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বলেছে রাফা ক্রসিং বন্ধ করে দেওয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব না নেওয়া পর্যন্ত একটি বেসামরিক আমেরিকান কোম্পানি রাফা ক্রসিং এর ব্যবস্থার দায়িত্ব নেবে। জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, আমরা দখলদারিত্ব মোকাবেলা করার জন্য রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেওয়ার যে কোনো পরিকল্পনা মোকাবেলা করব। ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানিয়েছে যে তারা কোনো পক্ষের কাছ থেকে রাফা ক্রসিং এর অভিভাবকত্ব গ্রহণ করবে না। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান বলেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় 7 মাস ধরে যুদ্ধের পর উত্তর গাজা পূর্ণাঙ্গরূপে দুর্ভিক্ষের কবলে পড়েছে, কিন্তু একটি আনুষ্ঠানিকভাবে এবং অত্যন্ত সংবেদনশীল দুর্ভিক্ষের ঘোষণা রাজনীতি এবং কতজন লোক মারা গেছে তা নিশ্চিত করার জটিলতার সম্মুখীন হবে। সিন্ডি ম্যাককেইন রোববার প্রচারিত এনসিবির এক সাক্ষাৎকারে বলেছিলেন, দীর্ঘকাল ধরে বাইরের খাদ্য সহায়তা নির্ভরশীল এই অঞ্চলের মানবিক সরবরাহের ওপর ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার কারণে গাজার সবচেয়ে বিচ্ছিন্ন বিধ্বস্ত অংশে পরিণত হয়েছে, যেখানে বেসামরিক নাগরিকদের প্রশান্তির অবস্থানে ঠেলে দিয়েছে। আমেরিকা ইসরায়েল বাদে ভারতই শুধুমাত্র শত্রু দেশে ঢুকে হামলা করতে পারে জানিয়েছেন অমিত শাহ। কানাডায় খলিস্তানপন্থী নেতা নিজ্জরকে হত্যায় জড়িত ভারত। কানাডার এমন দাবি সবসময় উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বললেন, ভারত শত্রুর দেশে ঢুকে হামলা চালাতে পারে। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছর বয়সে অবসর নেবেন এবং পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। কিন্তু তার মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই অমিত শাহ সাফ জানিয়ে দেন, মোদী তার মেয়াদ শেষ করবেন। সেই সাথে বিরোধীদের নিশানা করে দাবি করেছেন, আমেরিকা ও ইসরায়েলের পর ভারতই একমাত্র শত্রু দেশে ঢুকে হামলা চালাতে পারে। ইউক্রেনের হামলায় রাশিয়ার 5 জন নিহত। রাশিয়ার সীমান্ত প্রদেশ বেলগোরোড, কুরস্ক ও দনেতস্ক শহরে পৃথক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় 5 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। শনিবার 11 মে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র দনেতস্ক শহরের একটি রেস্তোরাঁয় আঘাত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত দনেতস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন। সেই ঘটনায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, 8 জন আহত হয়েছেন।
বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাসেস্লাস গ্লাডকভ টেলিগ্রামে বলেন, নাভো স্টেওভোকা পরভায়ার সীমান্ত গ্রামে একটি ইউক্রেনীয় ড্রোন এক ট্রাকে আঘাত হানলে সেখানে একজন নিহত এবং অন্যজন আহত হয়েছেন। কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েড বলেন, এখনও ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক মারা গেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন ও রকেট আর্টিলারি হামলাকে প্রতিহত করেছে রুশ বাহিনী। মন্ত্রণালয় বলছে, রাশিয়ার বেলগোরোড, কুরস্ক, ভলগোগ্রোদ অঞ্চলে 21টি রকেট এবং 16টি ড্রোন ভূপাতিত করেছে তারা। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে কয়েক হাজার সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর থেকে সীমান্ত অঞ্চলগুলোতে হামলা পাল্টা হামলা চালিয়ে আসছে দুই দেশ।